নমস্কার। বাংলা সাহিত্য চর্চার আজকের আলোচনায় সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত সেই গ্রন্থ কমলাকান্তের দপ্তর, সেখান থেকে একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ রূপে বিড়াল প্রবন্ধটি সম্পর্কে, যেটি চৈত্র মাসে 1281 বঙ্গাব্দে বঙ্কিমচন্দ্রের হাতিয়ার তাঁর বলা যেতে পারে বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এ প্রসঙ্গে একটু বলে রাখা আবশ্যক, আমরা বিড়াল নিয়ে একটি আলোচনা কিছুদিন আগে নয়, বেশ কিছু সময় আগে একটা আলোচনা আমরা করেছিলাম, কিন্তু সেই আলোচনার পরেও বিড়াল নিয়ে আরও নানাভাবে আলোচনার অপেক্ষা রাখে। একটা আলোচনায় তো কোনো একটি প্রবন্ধকে, অন্তত বঙ্কিমচন্দ্রের লেখাকে ধরা তো সম্ভব নয়। তাই আরও একবার, বিশেষত এই মুহূর্তে যখন এই প্রবন্ধটি ক্লাস 11-এর প্রথম সেমিস্টারের সিলেবাসের অন্তর্ভুক্ত হয়েছে, তাই এই প্রবন্ধটিকে আরও একটু সহজভাবে বুঝে নেবার একটা বোধহয় প্রয়োজনীয়তা থেকে যায়। যাই হোক, প্রবন্ধটির নাম বিড়াল, অর্থাৎ এই প্রবন্ধে একটি বিড়ালকে কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে। এখন এইরকম পশু পাখি নিয়ে সাহিত্য লেখা এ তো আজকের কথা নয়। আমাদের লোককথার গল্প, পশু কথায় সেখানে পশু পাখিরা চরিত্র হয়ে এসেছে। তারা কথা বলে, তারা মানুষের ভাষায় কথা বলে, মানুষের সুখ দুঃখের কথা বলে। তাদের মধ্য দিয়ে বলা যেতে পারে একটা রূপকের আবেদনে মানুষের যা কিছু সমস্যা, যন্ত্রণা, যা কিছু চাওয়া পাওয়া, প্রত্যাশা, প্রেম, ভালোবাসা, সেই আশাকাঙ্ক্ষার জগৎটাকে সেখানে পশু পাখিদের রূপকে দেখানো হয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিড়ালও সেই রকমই একটি প্রবন্ধ, যেখানে বিড়ালকে শুধুমাত্র বিড়াল রূপে দেখানো হয়নি। সে আমাদের সমাজের শোষিত, বঞ্চিত, খেতে না পাওয়া দরিদ্র শ্রেণীর প্রতিনিধি। এবং তার সঙ্গে কার কথোপকথন হচ্ছে না, আমাদের কমলাকান্তের, যে কমলাকান্তের ছদ্মনামে বঙ্কিমচন্দ্র এই গ্রন্থটি লিখছেন। এখানে কমলাকান্ত আসলে বঙ্কিমচন্দ্র নিজেই, আফিমখোর কমলাকান্ত। সেই কমলাকান্তের মধ্য দিয়ে বঙ্কিমচন্দ্র তার সমাজ জিজ্ঞাসা, তার জীবন জিজ্ঞাসা, তার ধর্ম জিজ্ঞাসা সবটাকে প্রকাশ করেছেন। আমরা যেমন রবীন্দ্রনাথ সম্পর্কে বলি যে রবীন্দ্রনাথ হচ্ছেন জীবন শিল্পী রবীন্দ্রনাথ, তেমনি বঙ্কিমচন্দ্র তো আমাদের কাছে ঋষি বঙ্কিমচন্দ্র। তার যে জীবন দৃষ্টি, তার যে জীবন সম্পর্কে জিজ্ঞাসা, এই জীবন নিয়ে কি করব, যে কথা তিনি তার কখনো বা আমার মন, কখনো বা একাকী গাই এই ধরনের প্রবন্ধে রাখেন, সেই বঙ্কিমচন্দ্রই যখন তার কমলাকান্তের আর এক প্রবন্ধ বিড়াল লেখেন, তখন এই প্রবন্ধ এ তো সেই রূপকথার গল্প হয়ে থাকে না, পশু কথার গল্প হয়ে থাকে না। এই গল্প আধুনিক সমাজ জিজ্ঞাসাকে তুলে ধরে। অর্থের ভিত্তিতে শ্রেণীবিভক্ত এই সমাজ ব্যবস্থার অন্তর্নিহিত দ্বন্দ্বটাকে তুলে ধরে। কেমন করে তুলে ধরে, সেটাই আজকের আলোচ্য বিষয়। আরও একবার সোজা করে বুঝে নেবার চেষ্টা করব আমরা আজকের আলোচনায়। প্রথমেই যে কথা বলতে হয় যে একটি রূপক চরিত্র কখন একজন লেখক গ্রহণ করেন না, তিনি যখন তার বক্তব্যটাকে আরও গভীরভাবে ছুঁতে চান, সোজাভাবে বলার থেকে একটু ঘুরিয়ে বলা, একটু রূপকের আবেদনে তুলে ধরা, সেটা কি করে না একটা সমস্যাকে আমাদের কাছে আরও গভীরভাবে চিনিয়ে দিতে সাহায্য করে। একটা অপরিচয়, একটা অচেনা, একটা বিস্ময়কে তৈরি করে আমাদের চেনা সমস্যাটাকে, যেটা হয়তো সোজাভাবে বললে আমাদের কাছে তার ততখানি আবেদন থাকে না। সোজাভাবে কারা বলে? সংবাদপত্রের শিরোনামে সোজাভাবে কথা আসে। একটি খবরের কাগজে যা ঘটনা ঘটে সেইভাবে সোজা সেটা আসে, কিন্তু সেটা আমাদেরকে যতখানি সমাজ জিজ্ঞাসু করে তোলে, আমাদেরকে যতখানি প্রগতিশীল করে তোলে, আমাদেরকে যতখানি এই সমাজের প্রতি দায়িত্ব স্মরণ করিয়ে দেয়, একজন লেখক তার থেকে অনেক বেশি কাজ করতে পারেন তার লেখাটাকে শিল্পের গুণে ভূষিত করে। তিনি সোজা কথাই বলেন না, ঘুরিয়ে বলেন। এখানেই তো শিল্প, এখানেই তো একটি সাহিত্য তথাকথিত সংবাদপত্রের থেকে আলাদা হয়ে যায়। যদি একই সমস্যা নিয়ে একজন লেখক লেখেন, একটি গল্প বা একটি নাটক বা একটি প্রবন্ধ, আর একজন সংবাদপত্রে, যিনি সংবাদপত্রে কলমটি ধরছেন, তিনি লেখেন, দুটোই যদি সোজা ভাষায় সোজাভাবে বক্তব্যটাকে রাখে, তাহলে মানুষ শুধুমুধু কেন উপন্যাস পড়বে, গল্প পড়বে, প্রবন্ধ পড়বে? সে তো সংবাদপত্র পড়েই তার তথ্য জ্ঞান, সমাজ জ্ঞানটাকে তৈরি করে নিতে পারে। কিন্তু
সাহিত্যের থেকে বড় হাতিয়ার আর কিছু হয় না। সমাজকে বদলাতে গেলে সাহিত্যিকের যে ভূমিকা থাকতে পারে সেটা কখনোই একজন সংবাদপত্রের লেখক পারেন না। এই জন্য বঙ্কিমচন্দ্রের মতো কোনো কোনো লেখক কিন্তু স্বীকার করেন যে সাহিত্যের উদ্দেশ্য, অন্তত বঙ্কিমচন্দ্র তাঁর লেখার দিকে যদি আমরা পড়ি তাহলে অন্তত তার লেখার সূত্রে আমরা এইটুকু বলতে পারি, বঙ্কিমচন্দ্র কখনোই বিশ্বাস করতেন না সাহিত্য শুধু সাহিত্যের জন্য, আর্ট ফর আর্টস সেক, শিল্পের জন্য শিল্প না। বঙ্কিমচন্দ্র কখনোই শিল্পের জন্য শিল্প করেননি। তার উপন্যাস হোক, তার প্রবন্ধ হোক, সব কিছুর মধ্যে একটা উদ্দেশ্যমূলকতা আছে, কিন্তু সেই উদ্দেশ্যমূলকতা থাকুক, সেটা তখনই সাহিত্য হিসেবে পদবাচ্য হবে যদি তার শিল্পের গুণটাকে সে রক্ষা করে, যদি সেটা নিছক একটা উদ্দেশ্যমূলকতার মধ্যে সীমাবদ্ধ না থাকে, যদি তাকে রক্ষা করেও সেটার শিল্প গুণকে ছুঁতে পারে, সেখানেই একজন সাহিত্যিকের সার্থকতা। বঙ্কিমচন্দ্র সেই কাজটাই করেছেন। কি করলেন তিনি? না, এই প্রবন্ধে আমরা দেখতে পাবো যে কমলাকান্ত বলে একটি ক্যারেক্টারকে রাখা হয়েছে। সে কীরকম মানুষ? না, খুব একটা ভালো মানুষ সে নয়। ভালো মানুষ বলতে তাকে খারাপ মানুষ বলা যায় না, কিন্তু আপাতভাবে আমাদের সমাজের নিরিখে দেখতে গেলে আমরা ভদ্র সমাজের শিক্ষিত মানুষেরা যারা নেশা ভাঙ করাকে খুব খারাপ চোখে দেখি, তাদের কাছে হয়তো এই কমলাকান্ত লোকটা খুব একটা ভালো নয়, কারণ সে কিন্তু আফিমের নেশা করে, কিন্তু ওটুকুই তার একটু দোষ না হয়। সে বিয়ে থাও করেনি খুব একটা, মানে বিয়ে থার দিকেও তার খুব একটা ঝোঁক আসেনি, ফলে বিয়ে থাও সে করেনি। তো বিয়ে থা না করা আফিমখোর একটি মানুষ কমলাকান্ত, যে নসিরাম বাবুর বলা যেতে পারে মোসাহেবের কাজ করে থাকে। তো সেই নসিরাম বাবুর মোসাহেবির কাজ করে থাকা আফিমখোর অবিবাহিত কমলাকান্তকেই আমরা দেখতে পাবো এই কমলাকান্তের দপ্তরের প্রত্যেকটি প্রবন্ধে। এবং এই কমলাকান্ত, তাকে সামনে রেখে আমাদের বঙ্কিমচন্দ্র তাঁর জীবন জিজ্ঞাসা, তাঁর ধর্ম জিজ্ঞাসা, সমাজ জিজ্ঞাসাকে তুলে ধরছেন, যেখানে বিড়ালকেও তিনি হাতিয়ার করছেন। এই প্রবন্ধে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে যে একদিন আমাদের বলা যেতে পারে কমলাকান্ত, তিনি তাঁর শয়ন গিয়ে বসে রয়েছেন। সেই সময় তিনি বসে আছেন, হঠাৎ করেই সন্ধেবেলা একটি আলোর টিমটিম করে জ্বলছে, এরকম প্রেক্ষাপটে দাঁড়িয়ে, হ্যাঁ একটু আফিমের নেশাও তার থাকতে পারে, এই রকম প্রেক্ষাপটে হঠাৎ পিছন থেকে একটি শব্দ আসলো, ম্যাও ম্যাও, মানে বিড়ালের ডাক। তারপর সেই বিড়ালের দিকে তিনি তাকাচ্ছেন। এই সময় তিনি অ্যাকচুয়ালি ওয়াটারলু যুদ্ধ টুদ্ধ নিয়ে তার অনেক ভাবনা চিন্তা তৈরি হয়েছে। সেই রকম একটা সময়ে দাঁড়িয়ে যখন এই বিড়ালের শব্দ এলো, তখন কমলাকান্ত ঘুরে দেখছেন যে তার জন্য প্রসন্ন গোয়ালিনী, যিনি এই কমলাকান্তকে ভালো বলা যেতে পারে খাধীন, একেবারে জল পাইল করা নয়, যে খাঁটি দুধ, সেই দুধ দিয়ে যেত, যে দুধ পাত্রে রাখা ছিল এই কমলাকান্তের জন্য। এবং এই কমলাকান্ত দুধ খেতে ভালোবাসেন। সেই দুধকে সমস্ত খেয়ে নিয়েছে না এই বিড়াল। খাওয়া দাওয়ার পর সে ম্যাও বলে তার উপস্থিতি জানান দিচ্ছে। এই রকম প্রেক্ষাপটে এই বিড়ালের সঙ্গে কমলাকান্তের যে কথোপকথন, সেটাই এই প্রবন্ধ, যেখানে আমরা দেখতে পাই যে দুজন মানুষ কেমন করে সেই কবি গানের লড়াইয়ের মতো, একটা ডিবেটের মতো, একেবারে যেমন করে একটা বিচার সভায় একজন আদালতে একজন বিচারকের সামনে দুই পক্ষ, দুই উকিল, বাদী প্রতিবাদী যাই বলি না কেন, দুই পক্ষ, দুই উকিলের মধ্যে সওয়াল জবাব হয়, একটা বিষয় নিয়ে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব চলে, যুক্তি প্রতিযুক্তি চলে। এখানে সেই দ্বন্দ্বটা কাজ করছে, যেখানে বিড়াল প্রমাণ করবার চেষ্টা করছে, মানে আগে তো কমলাকান্ত প্রমাণ করার চেষ্টা করছে যে বিড়ালের তার জন্য রাখা প্রসন্ন গোয়ালিনী তাকে যে খাঁটি দুধ দেয়, যেটা সে প্রতিদিন সেই দুধ খেয়ে থাকে, সেই দুধ তাকে এইভাবে না জানিয়ে তার ভাগের দুধটা বিড়ালের এইভাবে খেয়ে নেওয়া উচিত হয়নি, সে তো চোর। তাকে চোর হিসেবে প্রমাণ করবার চেষ্টা করছে কে? না কমলাকান্ত, যে তার জন্য রাখা দুধ এইভাবে তো তার খেয়ে নেওয়া উচিত হয়নি, কারো খাবারের উপর ভাগ বসানো তার উচিত হয়নি। কিন্তু আমাদের এই বিড়াল, সে কিন্তু পাল্টা যুক্তি দিচ্ছে। সে কি বলছে? না, সে বলছে যে সে আজ কয়েকদিন খায়নি, সে প্রচণ্ড ক্ষুধার্ত। একজন মানুষ বা একজন প্রাণী যেই হোক না কেন, সে তো এই পৃথিবীতে মরতে আসেনি,
সে তো না খেয়ে মরার জন্য পৃথিবীতে জন্ম নেয়নি। তাহলে খেয়ে বাঁচার অধিকার প্রত্যেকটি প্রাণীর আছে, তবে কেন সে খেতে পাবে না? সে যদি না খেতে পাবে তো সে কেন চুরি করবে না? সে তখন পরিষ্কার বলছে, দেখো আমি চোর বটে, কিন্তু আমি কি সাত করিয়া চোর হইয়াছি? খাইতে পাইলে কে চোর হয়? এই যে কথা, যে আমি যে চুরি করেছি সে কি এমনি এমনি? আমি যদি খেতে পেতাম তাহলে কি চুরি করতাম? সে তখন বলছে যে তোমরা এই মানুষেরা তোমাদের ভাতের যে ফ্যান বা ভাতের কণা বা মাছের কাঁটা তোমরা খাওয়ার পর অবশিষ্টাংশটুকু তোমরা ড্রেনের মধ্যে ফেলে দাও, নর্দমায় ফেলে দাও, তবু কই আমাদের মুখের দিকে তো তাকিয়ে আমাদের জন্য তোমরা রাখো না। তাহলে আমরা যদি খেতে না পাই তাহলে আমরা চুরি করব না কেন? আমাদের এই চুরি করার জন্য কে দায়ী? তাই বিড়ালের কথা, চোর দোষী বটে কিন্তু কৃপণধ্বনি তদপেক্ষা শতগুণে দোষী। অর্থাৎ চোর যদি দোষী হয় তাহলে যে কৃপণ তার ধনভাণ্ডারকে, তার খাদ্য ভাণ্ডারকে মজুতজাত করে, গুদামজাত করে প্রচুর খাবার, প্রচুর টাকা পয়সাকে সংগ্রহ করে রেখে দিচ্ছে, ধনধান্যে সে স্ফীত হচ্ছে, আর একটা শ্রেণী খেতে পাচ্ছে না, অর্থ পাচ্ছে না, বাঁচার ন্যূনতম অধিকারটুকু যাদের থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে, তারা যদি চুরি করে তবে এর দায় কার? তাই তো সে বলছে চোর দোষী বটে কিন্তু কৃপণধ্বনি তদপেক্ষা শতগুণে দোষী। তুমি যদি আমার জন্য কিছু খাবার প্রস্তুত রাখতে, আমার জন্য একটু দুধ তোমার ভাগ থেকে রাখতে, তাহলে কি আমি তোমার ভাগের দুধটা এইভাবে চুরি করে খেতাম? এই যে কথাটা, এই কথাগুলোর মধ্য দিয়ে একটা জিনিস পরিষ্কার, যে বিড়াল এখানে শুধু বিড়াল হয়ে থাকছে না, সে আমাদের সমাজের খেতে না পাওয়া দরিদ্র নিম্নবিত্ত হাঘরে শ্রেণীর প্রতিনিধিত্ব করছে, যারা খেতে পায় না, যারা সমাজে বঞ্চিত, মানুষ হয়ে জন্ম নিয়েও যারা মানুষের অধিকার থেকে বঞ্চিত। যে বঙ্কিমচন্দ্র বঙ্গদেশের কৃষক লিখে আমাদের জমিদারতান্ত্রিক সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থায় জমিদারের সামন্ত প্রভুর শোষণে শাসনে জর্জরিত কৃষক সমাজের দুর্দশার কথা তুলে ধরেন, যেখানে তিনি বলেন জীবের শত্রু জীব এবং কৃষকদের শত্রু বড় বড় ভূস্বামীরা, যারা কৃষকদেরকে কিভাবে মারে, তারা তাদেরকে ভাতে মারে। এই যে জীবের শত্রু যেমন জীব, মনুষ্যের শত্রু মনুষ্য, কৃষকের শত্রু বড় বড় ভূস্বামীরা, জমিদাররা, সামন্ত প্রভুরা, তারা কৃষকদেরকে তাদের ন্যায্য অধিকার থেকে, ফসলের ভাগ থেকে তাদেরকে বঞ্চিত করে, তাদেরকে অভুক্ত রেখে তাদেরকে যেভাবে কষ্ট দেয়, তাহলে তারাও আমাদের কাছে ওই বাঘ ভাল্লুকের মতো একটা হিংস্র পশু ছাড়া আর কিছুই নয়। তারা কৃষকদের কাছে শত্রু স্বরূপ। যিনি বঙ্গদেশের কৃষক লিখে সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থায় দাঁড়িয়ে থাকা একটা শ্রেণীর বঞ্চিত জীবনের যন্ত্রণাকে তুলে ধরেন তার বঙ্গদেশের কৃষকে, তিনি যখন বিড়াল প্রবন্ধ লেখেন এবং বিড়াল বলে যে চোর দোষী বটে কিন্তু কৃপণধ্বনি তদপেক্ষা শতগুণে দোষী, তখন তো বুঝতে হয় যে এই বিড়াল আসলে বিড়াল নয়, আমাদের সমাজের খেতে না পাওয়া বঞ্চিত হতভাগ্য কৃষকেরা বা নিম্নবিত্ত শ্রেণীর মানুষদের প্রতিনিধি, যারা মানুষ হয়ে জন্ম নিয়েও যারা খাওয়ার মতো ন্যূনতম অধিকারটুকু থেকে যারা বঞ্চিত হয়, যাদের ভাগের খাওয়ারটুকুও এক শ্রেণীর মানুষ তাদের থেকে ছিনিয়ে নেয়। এইখান থেকে দাঁড়িয়ে আমরা কিন্তু বিড়ালের মধ্য দিয়ে একটা রূপক ক্যারেক্টার রূপে বিড়ালকে পাই, যার মধ্য দিয়ে আমাদের সমাজে শোষিত, বঞ্চিত, খেতে না পাওয়া দরিদ্র শ্রেণীর যেন মুখপাত্র হয়ে আমাদের কাছে বিড়াল ধরা দেয়, যেন কমলাকান্তকে সামনে রেখে সেই শিক্ষিত সমাজের কাছে, ধনী শ্রেণীর কাছে তার বার্তা তুলে ধরে যে কেন এই সমাজে একটা শ্রেণীর মানুষের হাতে প্রভূত সম্পদ থাকবে, প্রভূত ধন থাকবে, তাদের ভাঁড়ারে প্রচুর খাবার থাকবে, তারা খাবারের ছড়াবে, কিন্তু আরেক শ্রেণীর মানুষ কেন সেই খাবারের এতটুকু ভাগ পাবে না? যদি না পায় তবে বাঁচতে গেলে তারা যদি চুরি করে তার জন্য কে দায়ী? কেন বিচারে তাদের শুধু বিচার হবে? কেন সেই ধনীর বিচার হবে না যিনি কৃপণ, যিনি খাবার থেকে তাকে বঞ্চিত করেছেন? কেন বিচার হবে না সেই জমিদারের যিনি ফসলের ন্যায্য অধিকার থেকে একজন ঘাম রক্ত ঝরিয়ে যিনি ফসল ফলায়? সেই দরিদ্র কৃষকের কেন বিচার হবে শুধু? কেন বিচার হবে না যিনি ওই কৃষককে বঞ্চিত করে তার রক্ত জল করা ফসল আত্মসাৎ করেন, গুদামজাত করেন?
লক্ষ্য করবার বিষয় যে বঙ্কিমচন্দ্রের এই কমলাকান্ত চরিত্রটি নানা পাশ্চাত্য অর্থনীতিবিদদের দৃষ্টান্ত তুলে ধরে তাদের বক্তব্যকে সামনে রেখে বারবার অ্যাডাম স্মিথের মতো বহু বিদেশি অর্থনীতিবিদের বক্তব্যকে সামনে রেখে একটা কথা বারবার বিড়ালের কাছে প্রমাণ করবার চেষ্টা করছে যে সমাজে একটা শ্রেণীর হাতে যদি না প্রভূত টাকা পয়সা থাকে তাহলে সমাজের উন্নতি হবে কি করে। অর্থাৎ আমরা ওই কথা বলি না যে কে এই মুহূর্তে ভারতবর্ষের মধ্যে সবথেকে ধনী, কে শুধু ভারতবর্ষের নয়, আমাদের ভারতবর্ষের মধ্যে কোনো ধনী কি এই মুহূর্তে গোটা বিশ্বের যে ধনীরা রয়েছে সেই তালিকার মধ্যে স্থান পেয়েছেন? আমরা এরকম জিজ্ঞাসা করি। কিন্তু প্রশ্ন হলো যে ভারতের মধ্যে কে সব থেকে ধনী, কিংবা বিশ্বের ধনীর তালিকায় ভারতের যদি কোনো ধনী ব্যক্তি স্থান পায় 1, 2, 3-এর মধ্যে, তাতে ভারতবর্ষের আপামর জনতার সাধারণ মানুষের তাতে কি উন্নতি হবে? এক শ্রেণীর হাতে প্রভূত টাকা পয়সা থাকলে সাধারণ যে 99% লোক রয়েছে বা 90% লোক রয়েছে তাদের জীবনের কোন উন্নতি হবে? তাই বঙ্কিমচন্দ্রের এই কমলাকান্ত যতই বিড়ালকে বোঝানোর চেষ্টা করুক যে একটা শ্রেণীর হাতে ধন থাকবে তবেই তো সমাজের উন্নতি হবে, এটাকে ভুল প্রমাণ করছে বিড়াল। তার পরিষ্কার বক্তব্য, সমাজের ধনবৃদ্ধির অর্থ ধনীর ধনবৃদ্ধি, ধনীর ধনবৃদ্ধি না হইলে দরিদ্রের কী ক্ষতি। অর্থাৎ একটা শ্রেণীর হাতে প্রভূত সম্পদ থেকে সে যদি বিশ্বের ধনীর তালিকায় চলে আসে তাতে সাধারণ ভারতবাসীর কী উন্নতি হবে? তারা তো সেই যে অন্ধকারে ছিল সেই অন্ধকারেই থাকবে। এইভাবে বারবার যুক্তি প্রতিযুক্তির জালে শেষ পর্যন্ত কমলাকান্তকে ধরাশায়ী হতে হয়, তাকে উপলব্ধি করতে হয়। বিশেষত বিড়াল যখন তাকে বলে যে তুমি আমাকে মারিতে লাঠি তুলিয়াছিলে, তুমি অদ্য হইতে 3 দিবস উপবাস করিয়া দেখো। তুমি যদি ইতিমধ্যে নসিরামবাবু তোমার মালিকের ভাণ্ডার ঘরে ধরা না পড়ো তবে আমাকে ঠ্যাঙ্গাইয়া মারিও, আমি আপত্তি করিব না। তুমিও আজ থেকে 3 দিন খাওয়া বন্ধ করো দেখি, তোমার মালিকের খাবারের ঘরে তোমাকেও দেখবে চুরি করার অবস্থায়, চৌর্যবৃত্তির অবস্থায় ধরা পড়বে তুমিও। কারণ পেটের খিদে কখনো ন্যায় অন্যায়, নীতি অনীতি, দুর্নীতি যাই বলি না কেন কোনো নিয়ম শৃঙ্খলা মানে না। পেটের মধ্যে যে আগুন জ্বলে সেটা যখন জ্বলে তখন মানুষ দিক বিদিক শূন্য হয়ে সে কোনো পাপ পুণ্য ন্যায় অন্যায়ের বিচার করে না। কোনটা চুরি কোনটা চুরি নয়, কোনটা সৎকর্ম কোনটা অসৎকর্ম, সেটা তখন তার কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায় না। কারণ মরার জন্য, না খেয়ে মরার জন্য কেউ পৃথিবীতে আসেনি। সত্যিই তো, এ তো দরিদ্র, খেতে না পাওয়া নিচের তলার মানুষেরই প্রতিনিধি এখানে বিড়াল। এবং এই চিত্র শুধুমাত্র বঙ্কিমচন্দ্রের সময় দাঁড়িয়ে একটা সামন্ততান্ত্রিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে জমিদারের দ্বারা অত্যাচারিত, বঞ্চিত, উপেক্ষিত কৃষক সমাজের কথা হয়ে থাকে না। আজকের সেই সামন্ততান্ত্রিক সমাজ ফেলে যখন আমরা কলকারখানা কেন্দ্রিক ধনতান্ত্রিক পুঁজিবাদী সমাজের মুখে পড়লাম, তখনও তো আমরা দেখলাম সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থায় জমিদাররা শোষণ করেছে, কারখানার মালিকেরা নতুন ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থায় শ্রমিকদেরকে শোষণ করছে। যে কৃষকেরা গ্রাম থেকে দলে দলে শহরে কলকাতার কারখানায় কাজে যোগদান করছে তারাও তো সেখানে বঞ্চিত হচ্ছে, তাই না ধর্মঘট হচ্ছে। সেখানেও তো কারখানার মালিকেরা তাদেরকে 4 ঘন্টার মজুরি দিয়ে 8 ঘন্টা খাটিয়ে নিচ্ছে। এই যে সমাজ কাঠামোর একটা পরিবর্তন হচ্ছে ঠিকই, সামন্ততন্ত্র ফেলে ধনতন্ত্রের জন্ম হচ্ছে ঠিকই, কিন্তু উৎপাদন ব্যবস্থার এই উপরিকাঠামোটার যতই পরিবর্তন হোক না কেন অন্তর্নিহিত দ্বন্দ্বটা কিন্তু থেকেই যায়। সেখানে এক শ্রেণীর মানুষ প্রভূত সম্পদ, প্রভূত অর্থ, প্রভূত খাদ্য তথা চাল বা শস্যের ভাঁড়ার ঘরটাকে স্ফীত থেকে স্ফীততর করে, আর একটা শ্রেণীর মানুষ শুধু খেটেই যায়। অর্থাৎ এটা শুধুই মাত্র যে যারা দরিদ্র, যারা ভিখিরি, যারা খেতে না পাওয়া, যাদের সঙ্গে সমাজের উৎপাদনের কোনো যোগ নেই, বিড়াল শুধু তাদের প্রতিনিধি করছে না, যারা খাটে তারাও তো খেতে পায় না। আমরা তো দেখেছিলাম শরৎচন্দ্রের মহেশের মতো গল্প, সেখানেও তো গোপুরের মতো কৃষকেরা খেতে পায় না, নিজেরা পায় না। শুধু তাই নয়, তাদের মহেশের মতো গরুরাও সামান্য খড় পায় না। বর্ষাকালে ঘর ভেঙে যাবে তবুও চাল থেকে খড় চুরি করে তাকে খাওয়াতে হয়, কখনো বা জ্বরের ভান করে তার গোপুরের জন্য তার ভাতটুকু রেখে দিতে হয়। এই যে
মহেশের জন্য রেখে দিতে হয় গফুরকে। এই যে চিত্রটা, এই চিত্র তো বারবার তুলে ধরে যে যারা সমাজের উৎপাদন ব্যবস্থার সঙ্গে যুক্ত নয়, সেই হাঘরে, সেই খেতে না পাওয়া দরিদ্র ভিখিরি শ্রেণীর মানুষ, তাদের কথাই যে বঙ্কিমচন্দ্র বলছেন তা নয়। বঙ্কিমচন্দ্র সামন্ততন্ত্র কিংবা আজকের ধনতন্ত্র, যে কোনো একটা উৎপাদন ব্যবস্থায়, অর্থনৈতিক ক্ষেত্রে, প্রতিটি ক্ষেত্রেই একটা শ্রেণীর মানুষের দ্বারা যে একটা শ্রেণীর মানুষ বঞ্চিত হয়, সেই চিত্রটাকেই কিন্তু বঙ্কিমচন্দ্র এখানে বিড়াল প্রবন্ধে তুলে ধরছেন। এই যে প্রবন্ধের শুরুতেই এক জায়গায় বিড়ালকে দেখে কমলাকান্তের মনে হয়েছে সে বুঝি ভাবছে কেহ মরে বিল ছেঁচে কেহ খায় কই। এটা তো একটা ব্যঙ্গও বটে সমাজের প্রতি, যে কেউ জল ছেঁচে মরছে আর কেউ কই খাচ্ছে, অর্থাৎ এক শ্রেণী খেটে মরছে আর এক শ্রেণীর মানুষ তার ফল ভোগ করছে। তাই জন্যই না এক শ্রেণীর মানুষকে বঞ্চিত হতে হচ্ছে। এটা আসলে আমাদের শ্রেণীবিভক্ত সমাজ ব্যবস্থায় এক শ্রেণীর মানুষের যে বঞ্চিত, অবহেলিত, উপেক্ষিত জীবন, তাদেরই যেন প্রতিবাদের ভাষা বিড়ালের মধ্য দিয়ে ধ্বনিত হচ্ছে, যে যদি আমি খেতে না পাই তবে আমি চুরি করতে বাধ্য, এবং আমার এই চুরির দায় শুধু আমার নয়, যারা আমাকে বঞ্চিত করেছে, যারা আমাকে ভাতের কণা বা ফ্যান বা সামান্য কাঁটাটুকু দেয়নি, তারাও কি কম দায়ী নয়? এই সমাজ তো তেলো মাথায় তেল দেয়। দরিদ্র মানুষের কথা, বঞ্চিতের কথা, হাঘরের কথা তো কেউ ভাবে না। বিড়ালের মধ্য দিয়ে সমাজের সেই বঞ্চিত, উপেক্ষিত, খেতে না পাওয়া মানুষের কথা, যন্ত্রণা ভাষা পাচ্ছে। আসলে পাশ্চাত্যে রুশ আঙ্গিকবাদীরা একটি কৌশলের কথা বলতেন, যার নাম অস্ত্রানিনীয় কৌশল বা আশ্চর্যায়ন কৌশল, যার উদ্দেশ্যই হচ্ছে সাহিত্যের কাজ চেনা বিষয়কে অচেনা করে দেখানো, একটা দূরত্ব তৈরি করে, একটা আপাত বিষয় তৈরি করে, একটা অচেনা জগৎ তৈরি করে চেনা ঘটনাকে নতুন করে আবিষ্কার করানোর যে কৌশল, সেটাই হচ্ছে অস্ত্রানিনীয় কৌশল। বিড়ালের কেন্দ্রিক এই প্রবন্ধে আপাতভাবে একটা আপাত গাল গল্প বলে মনে হতে পারে এই পুরো প্রবন্ধটাকে, কিন্তু তার মধ্য দিয়ে আমরা আমাদের শ্রেণীবিভক্ত সমাজ ব্যবস্থাটাকে যেন নতুন করে চিনে নিতে পারি এই বিড়ালের জবানির মধ্য দিয়ে, বিড়ালের মতো রূপক চরিত্রের মধ্য দিয়ে। আর সবশেষে এই প্রবন্ধটির যে গুরুত্বের কথা বলতে হয়, যে এই প্রবন্ধকে কোনো রম্য রচনা, ব্যক্তিগত প্রবন্ধের তথাকথিত কোনো শ্রেণীর মধ্যে ফেলা যায় না। আসলে রম্য রচনায় যেমন হালকা চালেই জীবনের গুরুগম্ভীর বিষয়কে বলা হয়, আবার ব্যক্তিগত প্রবন্ধে একান্তই ব্যক্তিগত সুরটাই প্রধান হয়, কিন্তু এখানে সমাজের গভীরতর সমস্যা আছে এবং তাকে উপস্থাপন করা হচ্ছে একটা হালকা মেজাজে ঠিকই, কিন্তু সেই মেজাজ ঠিক রম্য রচনার মেজাজ নয়। যেভাবে একটি বিড়ালকে চরিত্র করে রেখে তার সঙ্গে কমলাকান্তের কথোপকথনকে রাখছেন, যেভাবে প্রবন্ধ মানেই আমাদের কাছে একটা নিরস বিষয় হয়ে দাঁড়ায়, সেই প্রবন্ধকে যে একটা চমৎকার গল্প রসের আবেদনে ফুটিয়ে তোলা যায়। এই প্রবন্ধের সবথেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে চমৎকার একটা গল্পের আবেদন আছে। এই যে গল্পের ঢঙে এমন রসালোভাবে, এমন কৌতুকের আড়ালে, এমনভাবেও যে এত সহজ সুরেও যে এত গভীর কথা, সমাজ জিজ্ঞাসাকে তুলে ধরা হয়, সেখানে বঙ্কিমচন্দ্রের এই কমলাকান্তের দপ্তর এবং তার এই বিড়ালের মতো প্রবন্ধগুলো যেন একটা প্রবন্ধের একটা নতুন সংজ্ঞা তৈরি করে দেয়। আসলে ব্যাকরণ মেনে, সাহিত্যের স্বরূপের কোনো সংজ্ঞা মেনে কখনো সাহিত্য হয় না। সাহিত্য নিজেই বারবার সংজ্ঞাকে ভাঙে, নতুন সংজ্ঞা, নতুন ব্যাকরণকে সে তৈরি করে। বিড়াল সেই রকমই একটা প্রবন্ধ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্তের দপ্তরের বিড়াল প্রবন্ধ নিয়ে আজকের দ্বিতীয় পর্বের আলোচনা এখানেই সমাপ্ত। আলোচনা ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকবেন, প্রয়োজনে সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ।